আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনই যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনো উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলো স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরো বড় চমক, ইরান এখন নতুন করে আরো 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে IRGC উন্মোচন করেছে তাদের 2টি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। IRGCর অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠে বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হলো, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার উপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরে উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত।
রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় এনবিএস বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজার যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন এমবিএস পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়। একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ। নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে।
এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন, তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে।
গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হল তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনো জীবিত। ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের উপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে, তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার?
ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের উপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরাছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলই ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। আরব সাগরের নীল জলে কি ছায়াযুদ্ধ শেষ? ইরান চীন জোটের সামনে প্রকাশ্যে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। 2025 সাল। আরব সাগরের গভীর নীল জলরাশি ভেদ করে ভেসে চলেছে এক দানবাকৃতি তেলবাহী জাহাজ ইয়াং ওয়াং-5। জাহাজটির মাথায় উঠছে ইরানের দৃপ্ত পতাকা, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। 3 দশক পর এই জাহাজে সক্রিয় হয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS। এই সামান্য প্রযুক্তি নির্ভর পরিবর্তনটি শুধুমাত্র একটি সামুদ্রিক ঘোষণা নয়, এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আধিপত্যের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এক সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, যা 30 বছরের ছায়াযুদ্ধ এর অবসান ঘটালো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফাঁদ এড়াতে ইরান এক শ্যাডো ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজ বহর ব্যবহার করত। এই জাহাজগুলো গভীর সমুদ্রে জ্বালানি স্থানান্তর করত এবং গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে AIS বন্ধ রাখত। কিন্তু 2025 সালে আয়াতুল্লাহ খামেনির একটি একক নির্দেশে সেই কৌশল পাল্টে যায়। আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই সাহসী পদক্ষেপের নেপথ্যে রয়েছে একটি বিরাট কৌশলগত টুইস্ট। ইরান এখন একা নয়, তার পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন। বেইজিং শুধু আশ্বাস দেয়নি, বরং এক সামরিক ছাতা তৈরি করেছে। চীনা বিশ্লেষকদের কথায় ইরানের তেলবাহী জাহাজে আঘাত হানার অর্থ হবে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত, যা সহ্য করা হবে না। ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে চীন ইতোমধ্যে ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। ইরানের জাহাজগুলো এখন শুধু তাদের নিজেদের পতাকা বহন করছে না, তারা চলছে চীনের সামরিক রক্ষা কবচের নিচে। ইরানের শক্তি ও যুক্তরাষ্ট্রের দ্বিধা। এই মুহূর্তে ইরান বছরে প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% গন্তব্য চীন। কিন্তু এই লেনদেন শুধু অর্থের নয়, এটি একটি কৌশলগত বিনিময়ের চুক্তি। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাইবার নজরদারির সরঞ্জাম। সিনোপ্যাকের মতো চীনা সংস্থা ইরানের শোধনাগারে বিনিয়োগ করে এর অর্থনীতিকে আরও মজবুত করেছে।
ওয়াশিংটন ঘোষণা করেছিল যে চীনগামী ইরানি তেলবাহী জাহাজ তারা প্রতিহত করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের AIS চালু করা মানে যুক্তরাষ্ট্রকে এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য করা। ওয়াশিংটনের এক কর্মকর্তার আক্ষেপ, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু ছোঁয়ার সাহস পাচ্ছি না। প্রথম কয়েক সপ্তাহেই দেখা যাচ্ছে ইরানের জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার আইনি ফাঁক থাকলেও চীন ইরান জোটের সামনে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এই নতুন ব্লু করিডর কেবল ইরান ও চীনের জন্য নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে দুটি চীনা যুদ্ধজাহাজ, আর দূরের বাহরাইন উপকূলে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না, কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির GPS সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এ জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহিদ 191 এবং শাহিদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহিদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহিদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একই যোগে শাহিদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে, কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহিদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? পারস্যের নতুন সূর্য। ইরানের গ্যাসফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান।
পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো, দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য এক দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। নেতানিয়াহুর ৩ হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানের মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবে। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত থার্ড মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে। ইরান প্রকাশ্যে বলল, ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে, ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমি সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা। পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারই বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে। তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা।
বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনো দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে? ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? এনপিটির বাঁধন ছেড়ে ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? তেহরানের সীমাহীন ক্ষেপণাস্ত্রের ঘোষণা মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি নতুন বৈশ্বিক ভারসাম্যের সূচনা? এই মুহূর্তে সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে একটি মাত্র প্রশ্ন, ইরান কি এখন এনপিটি চুক্তির বাঁধা ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণা ছিল স্পষ্ট, ইরান আইইএএ এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। এর অর্থ কার্যত ইরান এখন আর কোনো বহিরাগত সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচির জন্য জবাবদিহি করবে না। এই ঘোষণার পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে যাচ্ছে, নাকি পশ্চিমা জোটকে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে তেহরান খেলছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল? এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি হল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জাতিসংঘের একটি বৈশ্বিক চুক্তি। এই চুক্তিতে থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন কোনো দেশ এই চুক্তি স্থগিত করে বা বেরিয়ে আসে, তখন তার মানে হলো সেই দেশ নিজের পারমাণবিক কর্মসূচির ওপর আর কোনো নজরদারি মেনে নেবে না। কূটনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, ইরান কি তাহলে এবার স্বাধীন পরমাণু রাষ্ট্রের পথে হাঁটছে? বিশ্লেষকরা বলছেন, গত জুন মাসে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া এবং স্থাপনা ধ্বংসের পরই এই সিদ্ধান্তে বীজ রোপিত হয়েছিল। তেহরান এখন বলছে, তোমরা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছ, এখন আমরা নিজেদের মতো চলব। ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সিদ্ধান্ত শুধু পরমাণু চুক্তি পর্যন্তই থামেনি, এর চেয়েও বড় পদক্ষেপ এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। দীর্ঘদিন ধরে 2200 কিলোমিটার পর্যন্ত সীমা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু এখন সেই সীমা আর নেই। এর অর্থ কি দাঁড়ায়? ইরান এখন চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণা আসলে প্রতিশোধের প্রতিধ্বনি। তেহরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমদ রেজা কাপুর খান তো স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক। ইরানের সামরিক কাঠামোতে চলছে এক অভূতপূর্ব জাগরণ। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক সামরিক ইউনিট। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে। নৌবাহিনী হাতে নিয়েছে ফাতে কাদির নামের সাবমেরিন, আর আকাশে আছে খুররমশর 4, যার গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি। ইরানের চোখে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু ইস্পাত নয়, বরং তা হলো পশ্চিমা আধিপত্যের অপমানের জবাব। প্রেক্ষাপট এখন পরিষ্কার,
ইরান আর কোনো বাধা মানছে না, না এনপিটি, না ক্ষেপণাস্ত্রের সীমা, না পশ্চিমা চাপ। প্রশ্ন হলো, এখন যখন তেহরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র দুই দিকেই সীমাহীন হয়ে উঠছে, তখন কি মধ্যপ্রাচ্য ঢুকছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে, নাকি এই ইরানই তৈরি করবে নতুন বৈশ্বিক ভারসাম্য, যেখানে প্রতিরোধী হবে শান্তির নতুন সংজ্ঞা? ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটে প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা এমএআরভি রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসএইচ এবং এস ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3 এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার এমএআরভি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। এমএআরভি বিমানের নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ। দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনীর রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির 7ম দিনে 19 অক্টোবর আইডিএফ এই দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। ইসরায়েলের সাইবার দেয়ালে যেন বিশাল ফাটল ধরল। ইরান ঘেঁষা এক হ্যাকার গ্রুপ প্রকাশ করেছে এমন তথ্য যা তেল আবিবের প্রতিরক্ষা গোপনীয়তাকে কাঁপিয়ে দিয়েছে। 17 জন শীর্ষ সামরিক বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর এখন ইসরায়েল জুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। ইসরায়েলি নিরাপত্তা বলয়ে হঠাৎই অদ্ভুত সাইবার ঝড়। হান্দালা নামের এক হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গবেষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যের গোয়েন্দা মহল উত্তপ্ত হয়ে উঠেছে।
গ্রুপটির বিবৃতি অনুযায়ী এটি অভূতপূর্ব এক তথ্য ফাঁস। ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠানের সেই সব বিজ্ঞানীর পরিচয় তারা প্রকাশ করেছে যারা নাকি গাজা ও লেবাননে নিরস্ত্র মানুষের উপর ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তি তৈরি করতেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, আজ আমরা প্রথমবারের মতো ইসরায়েলের যুদ্ধযন্ত্রের মূল স্থপতিদের মুখোশ উন্মোচন করছি। এরা সেই মানুষ যাদের হাতেই জন্ম নিয়েছে বোমা, ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হত্যাযজ্ঞ। কিন্তু এখানেই শেষ নয়। মেহের নিউজ বলছে, হান্দালা গ্রুপের সদস্যরা শুধু নাম ও ছবি নয়, তাদের কর্মস্থল, ইমেইল, এমনকি পারিবারিক যোগাযোগের তথ্য প্রকাশ করেছে। যদি এটি সত্যি হয়, তবে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার লিগগুলোর একটি হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অবশ্য এখনো এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। তবুও ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো নাকি জরুরি বৈঠকে বসেছে। তেল আবিবের কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দেশটির অভ্যন্তরে এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সামরিক গবেষকদের তথ্য ফাঁস মানে শত্রুপক্ষ এখন সরাসরি তাদের টার্গেট করতে পারবে। ইরানের শক্তি ও বার্তা। এই ঘটনার পেছনে ইরানের ছায়া স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। হান্দালা গ্রুপের নাম বহুবার উঠে এসেছে ইরান সমর্থিত সাইবার যুদ্ধের অভিযানে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই ডিজিটাল অবকাঠামোয় হামলার চেষ্টা চালিয়েছে এই গোষ্ঠী। এবার তারা শুধু তথ্য চুরি নয়, মানসিক যুদ্ধেও নামলেও যেখানে অস্ত্র নয়, তথ্যই অস্ত্র। ইরান, যাকে পশ্চিমারা হুমকি হিসেবে দেখে, এখন সেই ডিজিটাল যুদ্ধক্ষেত্র প্রমাণ করছে তারা কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, তথ্য প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তেহরান আনুষ্ঠানিকভাবে হান্দালা গ্রুপের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা বলছেন যে যুগে বুলেটের বদলে ডেটা অস্ত্র, সেই যুগে প্রতিশোধের পথও বদলে গেছে। যদি এই তথ্য ফাঁস সত্যি হয়, তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থার প্রতি আস্থায় এক বিরাট ধাক্কা। বিশেষ করে গাজার সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল যখন ভেতর বাহির উভয় চাপ সামলাচ্ছে, তখন এমন তথ্য চুরি তাদের মনোবল নাড়িয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি হ্যাক নয়, এটি মনস্তাত্ত্বিক আঘাত যা শত্রুপক্ষকে দেখিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় আসলে ততটা অজেয় নয়। ইরানের মাটি থেকে ওঠা এই ডিজিটাল ঝড় যেন নতুন যুগের যুদ্ধের ঘোষণা। বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এবার যুদ্ধ লড়া হচ্ছে তথ্যের ময়দানে। ইসরায়েল তার সাইবার প্রাচীর যতই শক্ত করুক না কেন, ইরানের মতো প্রযুক্তিগত সক্ষম প্রতিপক্ষের সামনে এই লড়াই এখন এক নতুন নাটকীয় অধ্যায়ে প্রবেশ করেছে। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হলো, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরে উপসাগরীয় অঞ্চলে আলোড়ন ভরে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজার যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন MBS পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়।
এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়, একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন, তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ। নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে, এটি তেহরানের রাজনৈতিক বার্তা। আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে।
কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা। তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলো ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন। তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হলো তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। রাশিয়া নতুন দানবীয় বোমা নিক্ষেপ করল। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে। রাতের আকাশে হঠাৎ এক শব্দ, ভারী, গভীর আর ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে আসা। ইউক্রেনের খার্কিভ ওব্লাস্টের লোজোভা শহরে যখন বোমাটি আছড়ে পড়ল, তখনই স্পষ্ট হয়ে গেল রাশিয়া যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে।
রাশিয়া প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক রকেট চালিত বোমা UMPB-FR ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই বোমাটি শুধু একটি অস্ত্র নয়, এটি রাশিয়ার সামরিক বার্তা, আমরাও পারি আগের চেয়ে আরো দূরে ও আরো শক্তভাবে আঘাত হানতে। পরীক্ষার ময়দান ইউক্রেন। রাশিয়া এই বোমা পরীক্ষা করেছে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে। সেটি যেন যুদ্ধ নয়, বরং এক প্রকার পরীক্ষাগার। স্থানীয় প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে এটি ছিল UMPB-FR, একটি রকেট চালিত বোমা যার পাল্লা প্রায় 130 কিলোমিটার। এই বোমা তৈরি হয়েছে পুরনো FAB-250 বোমার কাঠামোর উপর, কিন্তু এতে যুক্ত হয়েছে ছোট রকেট বুস্টার যা একে সাধারণ বোমার সীমা ছাড়িয়ে স্মার্ট বোমার পর্যায়ে নিয়ে গেছে। ঘন ধাতব আবরণ, ভারী খণ্ডিতকরণ, মানে একবার আঘাত করলে আশপাশের জীবিত কিছুই অবশিষ্ট থাকে না। একই সময়ে ট্রাম্পের অস্বীকৃতি। এই হামলার পটভূমিতে রয়েছে এক অন্য নাটক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক মিসাইল চাওয়ার জন্য, কিন্তু ট্রাম্প তা নাকচ করেন। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন টমাহক খুব শক্তিশালী কিন্তু খুব বিপজ্জনক অস্ত্র, এগুলো পাঠানো মানে বড় উত্তেজনার ঝুঁকি নেওয়া। এর অর্থ ইউক্রেন যে দূরপাল্লার অস্ত্র পেতে চেয়েছিল তা এখন আর মিলছে না। আর সেই ফাঁকেই রাশিয়া নিজেদের নতুন অস্ত্র চালু করে দিচ্ছে, যেন বলে দিচ্ছে তোমরা যত বিলম্ব করো আমরা তত উন্নত হই। রাশিয়ার শক্তি এখন আরো দূরে। বিশ্লেষকরা বলছেন UMPB-FR রাশিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে। এটি সাধারণ বিমান থেকেও নিক্ষেপযোগ্য, আবার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS থেকেও ছোড়া যায়। এর ওয়ারহেড প্রায় 250 কেজি, যা একটি বহুতল ভবন ধ্বংস করার মতো শক্তিশালী। রাশিয়ার প্রকৌশলীরা এখন এমন প্রযুক্তি তৈরি করছেন যা পশ্চিমা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকেও ধোঁকা দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে রাশিয়ার ইস্কান্দার M ও কিনজাল ক্ষেপণাস্ত্রগুলো আপগ্রেড করা হয়েছে। এখন এগুলো আকাশে উঠতে উঠতে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, ফলে ইউক্রেনীয় রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ছে। অগাস্টে যেখানে রাশিয়ার মিসাইল আটকানোর হার ছিল 37%, সেখানে সেপ্টেম্বরের শেষে তা নেমে এসেছে মাত্র 6%। রাশিয়া আসলে তথ্য ব্যবহার করছে অস্ত্র উন্নত করার উপাদান হিসেবে। প্রতিটি ইন্টারসেপ্ট ব্যর্থতা তাদের নতুন সাফল্যের সোপান হয়ে উঠছে। রাশিয়ার অঘোষিত বার্তা। টমাহক নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র, আর ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে ইউরোপ দ্বিধায়। এ সময় রাশিয়া আঘাত হেনেছে এমন এক অস্ত্রে যা যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিতে পারে। বোমাটি শুধু বিস্ফোরণ ঘটায় না, এটি এক রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেয়, আমরা শুনি না, আমরা করি। রাশিয়া দেখিয়ে দিল প্রযুক্তি, ধৈর্য ও কৌশল মিললে যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকা যায়।